আমার মনে হয় আমাদের 55 বছরে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ আসেনি। এতটুকু বলতে পারি যে এটাতে আমাদের সাধারণত খারাপ বছরেও 4-5% প্রবৃদ্ধির হার হয়, কিন্তু এবার আপনারা যদি খেয়াল করেন চারিদিকের দেশের একই অবস্থা। আমাদের প্রবৃদ্ধির হার তো হবে না, ইকোনমিটা শ্রিঙ্ক করবে হয়তো 1% বা 2% এই বছরে। এটা খুব মারাত্মক একটা প্রভাব পড়ছে। এটা কোনো আশঙ্কা না, এটা হয়ে গেছে। আপনি যে আশঙ্কা করছেন, আমি কোনো আচ্ছা। আশঙ্কা করছি না, এটা ঘটে গেছে। এটা হবে, এটা হবে। স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে, তেলের দাম বেড়ে গেছে। আপনি বুঝতে পারছেন না, যা ঘটার ঘটে যাচ্ছে। দেশের জন্য ক্ষতি বা হুমকি বিধায় তো মালয়েশিয়া চুক্তি থেকে বেরিয়ে গেল, কিন্তু আমরা কেন সেই চুক্তি এখনো পর্যন্ত কন্টিনিউ করার ইচ্ছা পোষণ করছি? পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন সরি, যে আমি মার্কিন সঙ্গে। এইসব চুক্তি বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নিইনি। তো আচ্ছা। আমি এটা নিয়ে উত্তর দিব না। যারা যারা ট্রেড হ্যান্ডেল করছে, হুম, কমার্স হুম। ট্রেড যারা হ্যান্ডেল করছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এই চুক্তির ব্যাপারে। মালয়েশিয়া বের হয়ে আসছে, আমরা কেন এখন এটাতে আছি? উপদেষ্টারা এমন লোক, সিভিল সোসাইটি, যারা কোনোদিন চুরি করেনি, কারণ কোনোদিন চুরি করার সুযোগ পায়নি, তারা ছিল উপদেষ্টা, ওই জাতের লোক। তো আপনি এদের থেকে কি আশা করেন? এত নিম্নমানের একটা ক্যাবিনেট থেকে আমি তো কিছু আশা করিনি কখনো। দেশবাসীর উদ্দেশ্যে যদি বলেন সরকারের কি করণীয় উচিত এই মুহূর্তে? না, এটা আমি ডিটেলস বলতে চাই না। আমি বলতে চাই উপদেশ আচ্ছা। নিতে হলে সরকারকে বলবো আইএমএফ এর একটা রেপ আছে, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, তার সাথে পরামর্শ করতে, ওয়ার্ল্ড ব্যাংকের ডিরেক্টরের সাথে পরামর্শ করতে। তারা কি উপদেশ দেয় আমি দেখি। আমি একই জায়গায় ট্রেন্ড, আমি একই কথাই বলবো। সো আমি তাদের মাধ্যমে গেলে জিনিসটা গ্রহণযোগ্য হবে। আমার থেকে গেলে এটা আপত্তিকর, কারণ যারা এখন ক্ষমতায় আছে তারা তো তাদেরকে বাইপাস করতে চায় না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। ডক্টর রেজা কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে একটু জানতে চাচ্ছি, আপনার দল অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যেতে পারে। সামনে কঠিন সময়, যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করেছে। সামনে কঠিন সময় আসলে কতটা, আপনি কি মনে করছেন একজন অর্থনীতিবিদ হিসেবে এই মুহূর্তে? আমি আমাদের মাননীয় মন্ত্রীর সাথে আমি একমত। আমার মনে হয় আমাদের 55 বছরে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ আসেনি। এতটুকু বলতে পারি যে এটাতে আমাদের সাধারণত খারাপ বছরেও 4-5% প্রবৃদ্ধির হার হয়, কিন্তু এবার আপনারা যদি খেয়াল করেন চারিদিকের দেশের একই অবস্থা। আমাদের প্রবৃদ্ধির হার তো হবে না, ইকোনমিটা শ্রিঙ্ক করবে হয়তো 1% বা 2% এই বছরে। এটা খুব মারাত্মক একটা প্রভাব পড়ছে। তেলের দাম বাড়বে, সব জিনিসপত্রের দাম বাড়বে, আমাদের ফ্রেটের দাম বাড়বে। আমাদের আহ যে বিদেশে যারা আছে ওরা টাকা পাঠাতে পারবে না। এটা খুব মারাত্মক একটা জিনিস, ওদের চাকরি চলে যাবে অনেকের, এবং টাকা পাঠানোই কঠিন। লোকে বাংলাদেশে আসতে এখন কষ্ট হচ্ছে। ইংল্যান্ড থেকে প্লেনের ভাড়া এখন দ্বিগুণ হয়ে গেছে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সো এই জিনিসগুলি হচ্ছে, এবং আমাদের জিনিসপত্রের দাম খুব খারাপ ভাবে বাড়বে। আমাদের, এটা আমাদের হাতে না বা আমাদের সরকারের কোনো দোষ নাই, কিন্তু এটা ঘটবে, এবং এটা দেখতে পাচ্ছি আমি পরিষ্কার করে। এটা এই বছরটা খুব অর্থনৈতিক দিক থেকে খুব খারাপ আহ, ধরা হবে হিসাবে। এই যে খারাপ হওয়ার একটা আশঙ্কা ইরান যুদ্ধের কারণে আমরা সেটি মনে করছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শুধুই কি ইরান যুদ্ধের প্রভাবে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যেতে যাচ্ছে, নাকি এর সাথে পূর্ববর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকারের যে কার্যকলাপ, তার যে দায় দেনা বিদেশি আহ, দেশগুলোর কাছে বা দাতা সংস্থাগুলোর কাছে, এরও একটি সম্মিলিত প্রভাব পড়বে? এটার একটা প্রভাব পড়বে, কিন্তু আসল কথা হলো যে ইরান যুদ্ধ, এটা হলো বড় ফ্যাক্টর।
এবং এটা ইউনূস সরকার তো তারা ঠিক মতো চালায়নি, সেটা একটা কথা আছে, কিন্তু সেটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে না, মানে ইকোনমি একটা কোল্যাপস করে যাবে না ওটাতে। কিন্তু এই ইরান ইসরায়েল যুদ্ধের জন্য আমাদেরকে বিরাট একটা একটা আমাদের উপর বিরাট একটা প্রভাব পড়বে, এবং এটা ঠেকানোর কোনো কোনো উপায় নেই। আমাদের রিজার্ভস ভালো, কিন্তু রিজার্ভস দিয়ে হয় না, কারণ আমাদের যদি আহ, মানুষ টাকা না পাঠায় বিদেশে থেকে, যারা টাকা পাঠাচ্ছে এতদিন, তাদের চাকরি যদি তারা বরখাস্ত হয়, বা ওদের দেশে ইকোনমি যদি খারাপ হয়, যেটা আমরা মনে করি কাতার, বাহরাইন, আহ দুবাই, সৌদি আরব। আবুধাবি এবং সৌদি আরবের সবগুলি এফেক্টেড। এটা তো একটা ছোট ব্যাপার না যে একটা দেশ এফেক্টেড। আমাদের এটা পুরো রিজনটা আমাদের এফেক্টেড, এবং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রিজন। এই এই এলাকা, মানে এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলির নাম বললাম, এরা আমাদের খুব বড় একটা মার্কেট ফর ম্যান পাওয়ার। এবং এরা তো, এটা কোনো আশঙ্কা না, এটা হয়ে গেছে। আপনি যে আশঙ্কা করছেন, আমি কোনো আচ্ছা। আশঙ্কা করছি না, এটা ঘটে গেছে। এটা হবে, এটা হবে। স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে, তেলের দাম বেড়ে গেছে, আপনি বুঝতে পারছেন না, যা ঘটার ঘটে যাচ্ছে। তো এটা আশঙ্কার বিষয় না, এটা এখন ক্ষতি হওয়ার কতটুক ক্ষতি হয়, এবং আমাদের সরকার কতটুক এই ক্ষতিটাকে থেকে কেটে উঠতে পারবে আমি জানি না। এটা খুব কঠিন একটা পরিস্থিতি, এবং এটা কোনো সরকারের, আমাদের সরকারের দোষ না, কিন্তু এটা ঘটে গেছে, এখন এটা জিনিসটা মেনে নিতে হবে। এখন আপনাদেরকে ভাবতে হবে যে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে এই সমস্যাটাকে একটু কমানোর জন্য। এটাই এখন ফোকাস পাওয়া উচিত আমাদের সরকারের। কিন্তু আমি দেখছি যে, ধরেন পাকিস্তানে স্কুল বন্ধ করে দিয়েছে, ফ্যাক্টরি গুলিকে বোধহয় 4 দিন না 3 দিন চালায়। এটা কেন করেছে? কারণ ওদের তেল নাই। আমাদের তো তেল নাই, তো আমরা এত রিল্যাক্স কেন? এটা একটু চিন্তা করা উচিত, যে আমরা এত নিশ্চিন্ত মনে আমরা আছি। এটা বোধহয় ঠিক না, আমাদের এটা একটা বড় সমস্যা। কিন্তু এগেন, এটা আমাদের সরকারের দোষ না, এটা একটা পুরো একটা একটা ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিস, আন্তর্জাতিক ক্রাইসিস। এটা তেলের একটি যদি, ভয়ঙ্কর সংকট, তেলের একটি জি, ভয়ঙ্কর সংকট হবে। তেলের একটি ভয়ঙ্কর সংকট হবে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, এবং এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, জ্বালানির জন্য তেল পাওয়া যাচ্ছে না। এবার শুধু বগুড়াতেই একদিনে 72টি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। এবং সারা দেশে পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এই ব্যবসায়ীদের পক্ষ থেকে, আশঙ্কা করা হচ্ছে। কিন্তু জি, আপনি সেদিকে চিন্তা আমাদের করে দেখেন, ঢাকা শহরে এখন তেল নিতে 6-7 ঘন্টা লাগে, যদি পান 6-7 ঘন্টা লাইন করতে হবে। তো এটা তো আমাদের ব্যবসায়ীদের জন্য এটা খুবই একটা খারাপ লক্ষণ যে তেল পাচ্ছে না। তারা কার্গো কি করে আনবে? কার্গোর ফ্রেটের দাম 3 গুণ হয়ে যাবে তেলের দাম বাড়াতে। কার্গো ফ্রেট লোকে আনতেই পারছে না, আর বিভিন্ন সমস্যা হয়ে তেলও আনতে পারছে না জাহাজে, ওই জায়গাগুলি ব্লকড আছে। তো সবকিছু মিলে তেলের সংকটটা আমাদের প্রথম ধরবে, তারপরে মুদ্রাস্ফীতি, তারপরে জেনারেল ইকোনমিক ডিক্লাইন। মানে লোকে ব্যবসা না করতে পারলে, আপনি, সবাই সাফার করে। ব্যবসায়ীরা যদি এখন ক্ষতিগ্রস্ত হয় সারা দেশে, তাহলে পুরো দেশটা ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনি দেখবেন যে আমাদের প্রবৃদ্ধির হারের কথা আর বেশি কিছু উচ্চারণ করা উচিত না। প্রবৃদ্ধির হার তো থাকবে না, একটু ইকোনমিটা একটু কন্ট্রাক্ট করবে, 1-2% কমপক্ষে। আইএমএফ তার মানে প্রত্যেক কোয়ার্টার, জি, প্লিজ আপনি শেষ করুন। আইএমএফ। আইএমএফ প্রত্যেক কোয়ার্টারে একটা এস্টিমেট তৈরি করে ওয়ার্ল্ড গ্রোথের, এটাকে বলে উইও, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। এটা প্রত্যেক কোয়ার্টারে তারা এস্টিমেট কমাচ্ছে। লেটেস্ট কোয়ার্টারটা আমি এখনো দেখিনি, কিন্তু আমার ধারণা এটা হয়তো 1-এ চলে আসছে, যেখানে পুরো পৃথিবীর প্রবৃদ্ধির হার 3-4-এ থাকে,
এক হয়ে গেলে চিন্তা করে দেখেন কি মারাত্মক একটা ক্ষতি হয়ে যায়। এবং যুদ্ধ থামার তো কোনো আমি লক্ষণ দেখছি না। অনেক কথাবার্তা হচ্ছে যে নেগোসিয়েশন করছে, কিন্তু এরা আসলে কোনো প্রমাণ আমি দেখিনি যে কেউ এটা নিয়ে আলাপ করছে। কারণ ইরানকে যারা আক্রমণ করেছে ইসরায়েলিরা, তারা বিষয়টা বুঝতে পারেনি। আপনি তেলের সংকটের কথা বলছেন, তেলের সংকট কি এরই মধ্যে হওয়া শুরু করেছে? মানে যেহেতু পেট্রোল পাম্প গুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক মতো তেল দিতে পারছে না, নিরাপত্তাহীনতা এবং একই সঙ্গে তেল না পাওয়ার কারণে একের পর এক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা বলতে পারি অলরেডি তেলের সংকট শুরু হয়ে গেছে? জি, এটা তো একটা লক্ষণ, সিম্পল একটা লক্ষণ। তেলের সংকট কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের এবং বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব জানিয়েছেন যে দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই, জনগণের প্যানিকড হওয়ার কোনো কারণ নেই। গত বছরের তুলনায় দেখতে প্রায় 25% বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে, ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, মাননীয় মন্ত্রী এটা বলেছেন, ওনার কাছে নিশ্চয়ই ভালো ইনফরমেশন আছে আমাদের তেলের স্টকের উপরে। আমাদের নিশ্চয়ই ভালো স্টোরেজ ইউনিটে লক্ষ লক্ষ টন তেল আছে, আমি ঠিক জানি না। আমি তেলের যে স্টক, এটা আপনারা খোঁজ করেন কত আছে, তেলের স্টকস কত, কত লক্ষ টন, কত লক্ষ মেট্রিক টন তেল আমাদের দেশের স্টোরেজ ট্যাঙ্কে আছে। যদি বলেন যে বড় একটা অঙ্ক আছে, তাহলে কোনো চিন্তা নাই। আমেরিকাও ফিউল একটা সারপ্লাস একটা স্টকস থাকে, চায়নাতেও থাকে। তো আমরা যদি আমেরিকার চায়নার মতো ভালো অবস্থায় থাকি, ভেরি গুড। আমার তো মাননীয় মন্ত্রী আমার চেয়ে বেশি আবার বুঝেন এর জন্য। ওনার কাছে আবার ইনফরমেশন। তেলের সংকট আছে বিদায় স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে এলএনজি কিংবা তেল, আমরা তো এই তথ্য পাচ্ছি। তাহলে আসলে আমাদের সামনে কি কোনো ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে কোনোভাবে, বা আমরা পাচ্ছি কিনা কোনোভাবে ভুল তথ্য? একজন অর্থনীতি হিসেবে আপনি মনে করেন কিনা যে দেশের সংকট মোকাবেলায় তথ্যের সঠিক সরবরাহটা থাকা প্রয়োজন? ওয়েল, নট অলওয়েজ। মাঝে মাঝে আহ, আসল তথ্যটা পেলে আপনি প্যানিক করবেন, আমিও প্যানিক করব। তো মাঝে মাঝে মানুষের থেকে লুকাতে হয়, সব সময় না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা জি। সিম্পল প্রশ্ন করেন মাননীয় মন্ত্রীকে। উনি হুম, খুব হুম, হুম। সাহসী স্টেটমেন্ট দিয়েছেন যে আসলে আমাদের কি অবস্থা, আমাদের আমাদের স্টোরেজ ট্যাঙ্কে কত মেট্রিক টন তেল আছে, ডিজেল কত, আর অন্য অন্য তেল কত, গ্যাসোলিন কত, জিজ্ঞেস করেন। আর আমি আশা করছি যে এই সরকার তো সবকিছু তারা খোলামেলা ভাবে করছে, আপনাকে বলবে কি আসল পরিসংখ্যান। সেই পরিসংখ্যান থেকে আপনারা হিসাব করবেন ডেইলি আমাদের নর্মাল কনসাম্পশন কত। যদি আমাদের ধরেন 1 লক্ষ টন থাকে আর ডেইলি কনসাম্পশন 3,000 টন হয়, তাহলে আপনি 30 দিনের স্টক আছে। তো আপনাদেরকে হিসাব করতে হবে আমাদের ডেইলি কনসাম্পশনটা কত হয়, আর ওনার হাতে কত আছে, তো দেশের হাতে কত আছে, এটা আপনারা খোঁজ করে বের করে নিতে পারবেন। তখন আপনি বুঝবেন, নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আতঙ্কিত হওয়া উচিত কিনা। আপনি এটা যাচাই বাছাই করবেন। আমি এটা কিছু বলতে চাই না। জি। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শুল্ক চুক্তিটি হলো সেটা নিয়ে গত কয়েক মাস ধরে নানান ধরনের আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে। দেশের একজন অন্যতম সেরা অর্থনীতিবিদ হিসেবে আপনি এই চুক্তিটিকে এখন এই পর্যায়ে এসে কিভাবে মূল্যায়ন করছেন? কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে দেশ এই চুক্তির কারণে, অথবা উদ্বিগ্ন হওয়ার কিছু আছে কিনা? না, আমার মনে হয় না কোনো এটাতে থেকে কোনো সমস্যা হবে। সমস্যাটা এই চুক্তির বাইরে। এই চুক্তির বিরাট কোনো প্রভাব পড়বে না। এটা হয়তো কিছুটা ক্ষতি হবে, কিন্তু বিরাট প্রভাবটা পড়বে না। বিরাট প্রভাবটা হলো যুদ্ধের থেকে। সো এটা কোনো সিদ্ধান্তের ফলে হয়নি, আমাদের কোনো ইচ্ছার জন্য এটা হয়নি, এবং সরকারি কোনো নীতির জন্য হয়নি। এটা সবকিছুর বাইরে যা ঘটেছে। তো আমি মনে করি খুব দুশ্চিন্তার কারণ, কারণ আমাদের সিচুয়েশনটা আমাদের কন্ট্রোলে না, আমি ধারণা করছি। আনলেস আপনি একটা ভালো আমাকে তথ্য দিতে পারেন যে আমাদের এত টন তেল আছে, আমরা আমেরিকা মালয়েশিয়ার মতো খুব ভালো অবস্থায় আছি, আপনি যদি বলেন তাহলে আমি নিশ্চিন্ত থাকবো।
কিন্তু এটা আসল কি আপনি খোঁজ করেন। না, সেই মালয়েশিয়া কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে গেছে, তাহলে আমরা কেন বের হতে পারবো না? আর দেশের জন্য ক্ষতি বা হুমকি বিধায় তো মালয়েশিয়া চুক্তি থেকে বেরিয়ে গেল, কিন্তু আমরা কেন সেই চুক্তি এখনো পর্যন্ত কন্টিনিউ করার ইচ্ছা পোষণ করছি? পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন সরি, যে আমি মার্কিন সঙ্গে। এইসব চুক্তি বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নিইনি, তো আমি এটা নিয়ে উত্তর দিব না। যারা যারা ট্রেড হ্যান্ডেল করছে, কমার্স ট্রেড যারা হ্যান্ডেল করছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এই চুক্তির ব্যাপারে। মালয়েশিয়া বের হয়ে আসছে, আমরা কেন এখন এটাতে আছি? এটা একটা ভালো প্রশ্ন আপনারা করেন। আমি আশা করি তারা ভালো উত্তর, সঠিক উত্তর আপনাকে দিবেন। আমি আরেকটা বিষয় একটু রিকল করিয়ে দিতে চাই আপনাকে। আপনি মাঝে আমার সাথে একটা আলোচনা বা ইন্টারভিউতে বলছিলেন যে ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল তা একেবারে জিরোতে নামিয়ে দিয়ে গেছেন, এবং দেশটাকে অনেক বেশি অনেক বেশি পিছিয়ে দিয়ে গেছেন। এর আগে একটি ইন্টারভিউ বলছিলেন, এবং সেটি তো আপনার কথার ফলাফল বা প্রতিফলন আমরা একটা পর্যায়ে এসে দেখলাম। মোটা অঙ্কের টাকা দেনা রেখে গেছে। আম, আহ, কোনো কিছুই ভালো করে হ্যান্ডেল করতে পারেনি, বিশেষ করে ইকোনমিক জায়গা থেকে। আপনি এই জায়গায় এখন এসে, মানে নতুন সরকার আসার পরে, ডক্টর ইউনূসকে কিভাবে মূল্যায়ন করবেন বা তার সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা একটা একটা লুপ্ত সুযোগ হিসাবে আমি ধরবো। এই সরকারটা অনেক কিছু করতে পারতো, দেশে অনেক কিছু পরিবর্তন করতে পারতো, এবং তাদের যদি সেই মেধা, সেই অভিজ্ঞতা, সেই বুদ্ধি যদি থাকতো, তারা করতো, দেশের উপকার করতো। কিন্তু তারা মাঝখান থেকে দেশের ক্ষতি করে কিছু টাকা পয়সা করেছে কিছু উপদেষ্টারা। এটা আওয়ামী লীগেও করেছে, আপনারা এটা দোষ দিতে পারবেন না। উপদেষ্টারা এমন লোক, সিভিল সোসাইটি, যারা কোনোদিন চুরি করেনি, কারণ কোনোদিন চুরি করার সুযোগ পায়নি, তারা ছিল উপদেষ্টা, ওই জাতের লোক। তো আপনি এদের থেকে কি আশা করেন? এত নিম্নমানের একটা ক্যাবিনেট থেকে আমি তো কিছু আশা করিনি কখনো। প্রথম থেকে নিশ্চয়ই আপনি আশা করেছিলেন, এবং সবাই আমরা আশা করেছিলাম যে হয়তো বেটার কিছু হবে। একেবারে হ্যাঁ, প্রথমে ইউনূস রাইট। সাহেব যখন আসলেন, আমি ভেবেছি যে উনি অর্থনীতিবিদ। অবশ্য অর্থনীতিতে উনি নোবেল প্রাইজ পাননি, এটা জিনিসটা পরিষ্কার হওয়া উচিত। উনি পিস প্রাইজ পেয়েছেন। অর্থনীতিবিদ হিসেবে ওনাকে হাইলি রেট করা হয় না। উনি প্রথম 10,000-এর মধ্যে পড়বেন না পৃথিবীতে। সো আমি মনে করি না যে অর্থনীতির জন্য ওনার খুব বেশি বিরাট পাণ্ডিত্য ছিল, এটা আমি মনে করি। উনি পিস প্রাইজ পেয়েছেন, ভালো কথা। আমাদের দেশের সুনাম এনেছে, গৌরব এনেছে, এটাতে আমি খুশি। অবশ্য অনেক কিছু, এখানেও অনেক ব্যাপার আছে। নরওয়ের সাথে ওনার সম্পর্ক, গ্রামীণ ফোনে তারা, নরওয়ে কতটুকু ইনভেস্ট করেছে বাংলাদেশে, তার কোথায় 20-30 গুণ টাকা তারা নিয়ে গেছে নরওয়েতে। তো নরওয়ে তাকে খাতির করবে না তো কে করবে? তো এটাই কথা। এগুলো সব, আহ এগুলো ওপেন, মানে এগুলো ওপেন সিক্রেট, সবাই জানে। এগুলো কোনো লুকিয়ে কিছু করা হয়নি। এগুলো আপনারা ট্যাক্স রিটার্ন দেখেন, গ্রামীণ ফোনের তারা টাকা, তারা তারা যে লাভ তাদের কোন দেশে যায়, এটা খোঁজ নিয়ে দেখেন। তারপরে বুঝবেন যে নরওয়েজিয়ানরা ওকে অনেক ভালোবাসে। খুব ভালো কথা। আমি আহ, ব্যক্তিগত জায়গা থেকে একটা কোশ্চেন করি, যদিও ব্যক্তিগত না, একেবারে ব্যক্তিগত নয়, কিন্তু অবশ্যই মানুষের ইন্টারেস্ট রয়েছে এই জায়গাটিতে। সেটি হচ্ছে যে আপনি যখন বিএনপিতে জয়েন করলেন, তখন মানুষ ধরে নিয়েছিল বিএনপি ক্ষমতায় এলে বা সরকার গঠন করলে আপনি হবেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী, কিন্তু আমরা সেটি হতে দেখলাম না। এর কি কোনো বিশেষ কোনো কারণ আছে? আমি ঠিক জানি না, কারণ যারা মন্ত্রিত্বের সিদ্ধান্ত নেয় আমি তাদের সাথে আমি আলাপ করিনি, তারা আমাকে কিছু বলেও নি। ব্যাপারটা হলো সিম্পল, প্রধানমন্ত্রীর অধিকার, কারণ এটা প্রধানমন্ত্রীর সরকার। তো অর্থমন্ত্রী সাকসিড করলে ওনার গৌরব হবে, আর সাকসিড না করলে ওনার বদনাম হবে। সো টোটালি ডিসিশনটা প্রধানমন্ত্রীর, এটাতে কারো সেকেন্ড গেস করার কোনো স্কোপ নাই। এটা ওনার অধিকার, এবং উনি ওনার অধিকার প্রয়োগ করেছেন। না, কিন্তু আপনি জয়েন করার সময় এমন কোনো কথাবার্তা কি হয়েছিল যে বিএনপি না, ক্ষমতায় মানে যেতে পারলে আপনাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, এমন কোনো না, না, আমাকে কোনো, সরকার ছিল কিনা?
আচ্ছা, আমাকে কোনো কোনো কথা তারা বলেনি। আসলে যে সংকটে দেশ পড়তে যাচ্ছে অর্থনৈতিকভাবে, সেখান থেকে তারেক রহমানের সরকার কি করতে পারে বা করণীয় কি? আপনি যদি ছোট করে একটু বলেন। অনেক কিছু আছে করণীয়, এগুলো আমি ডিটেলস এখন বলবো না, কারণ আমার এগুলো, আমি এই এই দায়িত্বে আমি নাই। যারা দায়িত্বে আছে তাদেরকে চিন্তা করতে হবে। তারা নাকি বিদেশ থেকে আর দেশে কিছু ইউনিভার্সিটি টিচার এনেছে উপদেশ দেওয়ার জন্য, খুব ভালো কথা। ইউনিভার্সিটি শিক্ষককে দিয়ে দেশ চালানো যায়, কিন্তু এটা অপারেশনাল ইকোনমিক্স না। যারা কাজ করেছে অর্থনীতিতে বিভিন্ন দেশে, তারা বেটার হতো এই ঢাকা ইউনিভার্সিটির টিচার হচ্ছে, কিন্তু তারা নিয়েছে, এই সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়ে আমার কিছু বলার নাই। এখন আপনাদেরকে বুঝতে হবে যে আমার অনেক নিজের অনেক ইচ্ছা ছিল কয়েকটা বড় জিনিস করার দেশের জন্য, কিন্তু এই সুযোগটা আসবে কিনা এটা আপনাদেরকে দেখতে হবে। এটা আল্লাহর হাতে, আমার হাতে না। নিশ্চয়ই কোনো পরামর্শ তো আপনার থাকতে পারে সরকারের উদ্দেশ্যে যে এই কাজ, মানে আমি সংসদ সদস্য হিসেবে বলছি না, অথবা দলীয় দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করছি না। অ্যাজ এ ইকোনমিস্ট, অ্যাজ অ্যান ইকোনমিস্ট আপনার পরামর্শটা কি? মানে দেশবাসীর উদ্দেশ্যে যদি বলেন সরকারের কি করণীয় উচিত এই মুহূর্তে? না, এটা আমি ডিটেলস বলতে চাই না। আমি বলতে চাই উপদেশ নিতে হলে সরকারকে বলবো আইএমএফ এর একটা রেপ আছে, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, তার সাথে পরামর্শ করতে, ওয়ার্ল্ড ব্যাংকের ডিরেক্টরের সাথে পরামর্শ করতে। তারা কি উপদেশ দেয় আমি দেখ, আমি একই জায়গায় ট্রেন্ড, আমি একই কথাই বলবো। সো আমি তাদের মাধ্যমে গেলে জিনিসটা গ্রহণযোগ্য হবে। আমার থেকে গেলে এটা আপত্তিকর, কারণ যারা এখন ক্ষমতায় আছে তারা তো তাদেরকে বাইপাস করতে চায় না। এটা আমার ইচ্ছা না। আমি আমি আছি, আমি আমার কাজ করছি এলাকায়, কিন্তু এর চেয়ে বেশি আমি কিছু বলতে চাই না। সরি। আপনি অনেক অনেক ভালো থাকবেন। জনাব রেজাক দিয়ে আপনার প্রতি আমাদের শুভকামনা রইল। নিশ্চয়ই কথা হবে, দেখা হবে। দর্শক, আপনারা যারা